একজন শিল্পী যারা 2 লাখ টাকা নেয় বা 1.5 লক্ষ টাকা নেয়, তারা মাসের 30 দিনের মধ্যে 40 দিন কাজ করে। হ্যাঁ, 30 দিনের শিডিউলে 40 দিন কাজ করে। এখান থেকে ওখানে এত ব্যস্ততা। একজন শিল্পী সে মান্থলি কমপক্ষে 50 থেকে 60 লক্ষ টাকা ইনকাম করছে। আর বাকি যারা অভিনেতা অভিনেত্রী আছেন তাদের ভাগ্যে কি হচ্ছে? নন্দিত নির্মাতা, অভিনেতা এবং আমার সব থেকে কাছের একজন মানুষ, আপনাদেরও মনে হয় অনেক প্রিয় একজন মানুষ, কাছের মানুষ, সালাউদ্দিন লাবলু, যিনি একজন ক্যামেরার কারিগর, নির্মাণের কারিগর এবং যার হাত দিয়ে অনেক অনেক অভিনয় শিল্পী মিডিয়াতে এসেছেন, কাজ করছেন, এখনও কাজ করে যাচ্ছেন। তিনি আজকে আমাদের মাঝে রয়েছেন আমাদের প্রতিদিনের প্রিয়জন অনুষ্ঠানে, বাংলাদেশ প্রতিদিনের এই অনুষ্ঠানে। আপনাকে স্বাগত। কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি যত জেনেছি যে আপনি একটু অসুস্থ ছিলেন, অসুস্থ ফিল করছিলেন। হ্যাঁ, কিছুদিন হলো আমি একটু অসুস্থ, এখনো পুরোপুরি ঠিক হয়নি। এটা ওই যে শুটিংয়ে গিয়ে পড়ে গিয়ে পা স্লিপ করে পড়ে গিয়ে পেছনের পিঠের একটা হাড় কম্প্রেসড হয়ে গেছে। এইটা নিয়ে একটু কষ্টে আছি দীর্ঘদিন। চিকিৎসা নিচ্ছেন তো? চিকিৎসা নিচ্ছি, হ্যাঁ। তার মানে সামনে তো ঈদের কাজ, ঈদের কোরবানি ঈদ, আপনার তাহলে কাজও মনে হয় করাটা একটু পিছিয়ে গেল। পিছিয়ে গেল মানে কি না, মানে এই মানে শারীরিক এই অবস্থা নিয়েই করতে হয়। যেন ঈদের নাটক তো বানাতেই হয়। সামনে এবার ঈদের নাটকও বানাবো, ঈদের পরে আবার নতুন সিরিয়াল শুরু করব। কারণ ঘরে বসে থাকলে তো আরো মানসিকভাবে অসুস্থ হয়ে যাবো। সুতরাং চেষ্টা করি একটু বুঝে শুনে চলে কাজটা তো করতে হবে, নাটক তো নির্মাণ করতে হবে, এটাই যে তোমার পেশা, এর বাইরে তো যাওয়ার কিছু করার নেই। অবশ্যই। আবার অভিনয় করছেন, অভিনয় করেন? হ্যাঁ, টুকটাক অভিনয় করতে হয় আর কি। কারণ আপনাকে আমরা চেহারা দেখেছি, অভিনয় দেখেছি, আপনার কাজ দেখেছি, নির্মাণ দেখেছি। এক একটা নির্মাণ যেন এক একটা মানে কি বলবো, একটা মাইল ফলক, এক একটা কাজ আপনি যেভাবে শুরু করেছেন কাজগুলো, এবং একটার পর একটা দর্শক নন্দিত কাজ, যে কাজগুলো নিয়ে বললে আসলে শেষ হবে না। আপনার পাত্রী চাই বলেন, গহরগাছি বলেন, ত্রিচক্রযান বলেন, আপনার বলেন যে হারকিপ্টে, শাকিন সারিসুরি, মানে চমৎকার যে কাজগুলো রয়েছে, যে কাজগুলো বললে পারে সালাউদ্দিন লাবলুর নামটা আসবে। কিন্তু আমরা খুবই মিস করছি, কারণ আপনি যাদের নিয়ে কাজ করতেন তারা অনেকে আমাদের মাঝে নেই। এটিএম ভাই নেই, মাসুম আজিজ ভাই নেই, হ্যাঁ, এরকম অনেক, ফরিদি ভাই নাই, ভবেরহাটে ফরিদি ভাই, এটিএম ভাই কি দুর্দান্ত অভিনয় করেছিলেন। এরকম অনেকেই নাই। আবার অনেকেই এখন বয়সের ভারে ভারাক্রান্ত, অনেকেই অভিনয়, যেরকম আমিরুল হক চৌধুরী, উনি খুব কম কাজ করেন, একসময় তো প্রচুর কাজ করেছেন আমিরুল ভাইকে নিয়ে একসাথে। তো এইরকমই হচ্ছে আসলে, একটা সিনিয়র জেনারেশন যারা বাংলাদেশের প্রথিতযশা অভিনেতা অভিনেত্রী, যাদের নাটক দেখার জন্যেই মানুষ, দর্শক হা হয়ে বসে থাকে, সেই মানুষগুলো অনেকে হারিয়ে যাচ্ছেন, অনেকে বয়স বেশি হয়েছে। এটা আমাদের জন্য অবশ্যই খুব অশনির সংকেত একটা, যে এরা থাকবে না, সামনে কারা হাল ধরবে। সেটাই, এটা ভাবতে গেলে অনুভব করেন এখন অনেক ভীষণভাবে। কারণ আগে মানে আমি ধরা যাক যে রঙের মানুষ, ভবেরহাট বা হারকিপ্টে, ত্রিচক্রযান, এই সমস্ত নাটক, শাকিন সারিসুরিতে এরকম নাজমুল হুদা বাচ্চু উনি মারা গেলেন, মাসুম আজিজ মারা গেলেন, এরকম অনেকে মারা গেছেন। তো এই ধরনের নাটক করতে গেলে মানে আমি যে নাটকে বিশ্বাস করি যে বাংলাদেশের গ্রাম সংস্কৃতি, বড় পরিবার, যেই নাটকের একান্নবর্তী পরিবার যেটা দেখা যায়, পরিবার যেটা আমাদের ঐতিহ্য, সেই ধরনের নাটক তো দর্শক দেখতে চায়, আমিও বানাতে চাই। কিন্তু সেই রকম নাটক আর এখন বানানো খুব টাফ, এই শিল্পী পাওয়া তো যায় না। তারপরে ধরা যাক টেলিভিশন থেকে তৈরি হওয়া শিল্পী, যারা জননন্দিত শিল্পী, যারা টেলিভিশন থেকেই জনপ্রিয়তার চূড়ান্ত লেভেলে পৌঁছেছেন, দর্শকদের অত্যন্ত প্রিয় জনপ্রিয় শিল্পী, মেধাবী শিল্পী, অভিনেতা অভিনেত্রী, তাদেরকে আর টেলিভিশন নাটকে এখন আর পাওয়া যায় না। তারা টেলিভিশন নাটকে করতে চায়ও না,
এখন মানে ওটিটি প্ল্যাটফর্ম এসছে, ওখানে কাজ করে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে সব দিক দিয়ে। ইউটিউব চ্যানেল এসছে, টেলিভিশনকে অল্টারনেটিভ টেলিভিশন হয়ে গেছে রীতিমতো। হ্যাঁ, এখন আগে টেলিভিশন নাটক মানে সবাই সপ্তাহে একটা নাটক হতো, ফ্যামিলি সবাই মানে পড়াশোনা করে এসে ওই সময়টাতে আমরা সবাই ফ্যামিলি সবাই মিলে নাটক দেখতাম। হ্যাঁ, তো এই যে ফ্যামিলি মিডিয়াম যে টেলিভিশন, অসাধারণ অসাধারণ নাটক হতো। যারা লিখতেন তারাও খুব জ্ঞানী গুণী। যারা দেখ মমতাজউদ্দিন আহমেদ নাটক লিখতেন, মামুনুর রশিদ নাটক লিখতেন, আব্দুল্লাহ মামুন লিখতেন, মান্নান হীরা লিখতেন। এরকম জ্ঞানী মানুষরা নাটক লিখতেন এবং এরকম সবাই ওই জাদরেল অভিনেতা অভিনেত্রীরাই অভিনয় করতেন। তো সেই নাটক দেখার জন্য মানুষজন তো পাগলের মতো বসে থাকতেন। এবং আপনি আমার সাথে যে এখানে অনুষ্ঠানের আগে বলছিলেন যে ইন্ডিয়া বা কলকাতার মানুষ এই নাটকগুলো এখন দেখার জন্য বসে থাকে এবং সেটা অবশ্যই ইউটিউবের কল্যাণেই হয়েছে যে বাংলাদেশের নাটক কি পরিমাণ তারা দেখে এবং আমাদের নাটকের যে কি পরিমাণ ভক্ত, সেই অর্থে ইন্ডিয়ার টেলিভিশনে যেগুলো ওদের তো সিরিয়াল চলে, তো আমি এমনও বলতে শুনেছি যে আমাদের দেশের মানুষ এগুলো দেখে না। হ্যাঁ, মানে আমাদের দেশের কিছু দর্শক ওদের নাটক দেখে, আর কলকাতার বেশিরভাগ দর্শক আমাদের এমন নাটকের নাম মুখস্থ। গন্তব্য চুনখালি একটা নাটক করেছিলাম, বা সমস্ত নাটকের নাম তাদের মুখস্থ। মানে মানে কলকাতাতে গেলে, রাস্তায় গেলে, হাঁটলেও কিন্তু আমি জানি আপনাকে ফোনও দিয়েছে যে সারাদিন বাবলু ভাই আপনি মানে এইখানে এসেছেন, আমরা এখানে তো অনেকে আপনার বসে আছে, এরকম ঘটনা তো ছিল, একটু ঘটনাটা বলেন না। না, এই কয়েকদিন আগে আমি গিয়েছিলাম কলকাতায় একটা কাজে। সেখান থেকে একজন আমাকে রাস্তায় দেখলো, প্রথমত সে বুঝতে পারেনি এটা আমি কিনা, পরে যখন জানলো আমি সালাউদ্দিন লাবলু, রীতিমতো পায়ে হাত দিয়ে সালাম টালাম করে টোরে বলে যে, এবং আমার মানে সমস্ত নাটকের নাম তার মুখস্থ, সমস্ত নাটক দেখেছে। সেও একজন রাইটার। হ্যাঁ, সে একজন রাইটার। পরে কি করবে, পরে তার বাসায় গেলাম। বাসায় গিয়ে দেখলাম তার মা আমার নাটকের ভক্ত, তার বড় বোন, ভাগ্নে, মানে পুরো ফ্যামিলি আমার নাটকের ভক্ত, এবং সমস্ত নাটকের নাম তাদের মুখস্থ। তারপরে আমি 1 ঘন্টা মতো ছিলাম, চলে আসছি। পরে এই যে গতকালকেও ফোন করলো যে বাবুদা একটা ঝামেলা হয়েছে, কি বলে আমাকে সবাই তো ওদের ভাষায় সবাই তো ফোন করে জ্বালাচ্ছে যে সালাউদ্দিন লাবলু এসছে, আমাদের সাথে দেখা করালেন না, আপনি শুধু আপনার বাসায় নিয়ে গেলেন, এটা কি ধরনের কথা। পরে উনি বলছে যে উনি কয়েকদিন পরে আসবে। সামাও কলকাতার দর্শকরা ইউটিউবে আমাদের দেশের সমস্ত নাটকই দেখে এবং ওরা খুব ভালোবাসে আমাদের দেশের নাটক। কারণ আমাদের দেশের নাটকে, বিশেষ করে আগের নাটকগুলোতে যেটা বললাম, ফিল পাওয়া যায়, দেশ, সংস্কৃতি, একান্নবর্তী পরিবার, হিউম্যান রিলেশনশিপটা, এই জিনিসগুলো খুব টাচি ওদের কাছে। হ্যাঁ, কারণ কলকাতার অনেক মানুষই তো বাংলা ভাষাভাষী যারা, তাদের অনেকেরই পূর্বপুরুষ বাংলাদেশ ছিল, বাংলাদেশ থেকে চলে গেছে, সুতরাং তাদের নারীর টানটা এখনও আছে এবং বাংলাদেশকে তারা অনেক, বাংলাদেশের শিল্প সংস্কৃতির ব্যাপারে তারা অনেক বেশি ইমোশনাল। আমি জানি যে এই আপনার সঙ্গে কথা বলতে গেলে শেষ হবে না, আপনার এক এক দিকে আপনি এক এক রকম। আমি জানতে চাচ্ছি যে আপনি যেহেতু 5 ভাই বোনের মধ্যে আপনি কততম? আমি সেকেন্ড। এই মানে এটা অবাক লাগে, এটা আমার খুব সুখস্মৃতি বলবো। মানে আমাদের শৈশব, যৌবন পর্যন্ত আমাদের খুব গোল্ডেন সময়ের মধ্যে আমরা গোল্ডেন সময় পেয়েছি এখনকার তুলনায়। যেরকম আমরা 5 ভাই বোন ছিলাম। আমার মা সরকারি স্কুলের টিচার ছিলেন, আমার বাবাও এডুকেশন অফিসার ছিলেন, দুইজনে চাকরি করতেন। সকালবেলা ঘুম থেকে মা ভোরবেলা উঠে চুলায়, তখন আমরা সরকারি কোয়ার্টারে থাকতাম, মাটির চুলা ছিল তখন, খড়ি দিয়ে এই রান্না করতে, সকালবেলা পরোটা, ডিম, এই 5 ভাই বসে থাকতাম, 5 ভাই বোন বসে থাকতাম। উনি হয়তো একটা পরোটা বা একটা রুটি ভেজে এক ভাইকে দিল, আমরা ওয়েট করতেছি, আরেকটা রুটি ভাজলো, আরেকটা দিল। আমার এক ভাই ছিল প্রচুর খেত আর কি, আমরা হয়তো 1-2 রুটি খেতাম, মতো 7-8টা রুটি, আপনার চান্স পেতেন না। তারপরে হয়তো 2টো ডিম ভেজে 4 টুকরো করে, একটা 4 টুকরো করে আমরা 5 ভাই বোন খেয়ে দিয়ে, তারপরে আমাদের গোসল করাতেন, তারপরে আমাদের স্কুলে পাঠিয়ে দিয়ে উনি নিজে স্কুলে যেতেন।
এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে দুপুরবেলা স্কুল থেকে ফিরে একসাথে খেতে হতো, রাত্রিবেলা তো অবশ্যই একসাথে খেতে হতো, বাবা মা ভাই বোন সব একসাথে খেতে হতো। এবং সারাদিন কে কী করলো, কার কী প্ল্যানিং, স্কুলে বা কলেজে কি হলো, সমস্ত কিছু মিলে একটা পারিবারিক যে বৈঠকের জায়গাটা, এটা প্রতিদিনকার আমাদের রুটিন ছিল। এবং ওই সময় কিন্তু গ্রাম বা আমরা তো মফস্বল শহরে ছিলাম, এটাই কিন্তু রিয়েলিটি ছিল। হ্যাঁ, একটা বন্ধন, পারিবারিক বন্ধন ছিল। এটা আমার কাছে সোনালি সময় মনে হয়। সে আবহাওয়া তো এখন দেখা যায় না। এখন কি যে দুই বাচ্চা, তার মধ্যে একজন দুই বাচ্চা, দুইজনে দুই রুম, দরজাটা বন্ধই থাকে, মোবাইলে একসাথে খাওয়া তো প্রশ্নই ওঠে না। তাহলে এখন খেতে আসবে না, এখন খেতে নেই, আরেকজন বললো না পরে খাবো। মানে এত স্ক্যাটার্ড এবং বিচ্ছিন্নতাবাদী যে বিষয়টা আর কি, সেইটা আমাদের সমাজকে আসলে খুব একটা ভালো জায়গায় নিচ্ছে না। হ্যাঁ, মানে সবচেয়ে বড় কথা মানুষের সাথে মানুষের সম্পর্ক, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান ব্যাপার। মানুষ হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, সত্যি ব্যাপার। তো মানুষের সাথে সম্পর্কটা কমে গিয়ে যন্ত্রের সাথে সম্পর্ক হচ্ছে, যে কারণে আমাদের ছেলেমেয়েরা মানবিক হচ্ছে না, অনেক সেলফ সেন্টার্ড মানুষ হচ্ছে। সে সমাজের অনেক কিছুই জানছে না। হয়তো সে যা পড়ছে, হয়তো পড়াশোনাগুলো হয়তো অনেক স্ট্যান্ডার্ড, আন্তর্জাতিক মানের পড়াশোনা করছে, বিলাসবহুল লাইফ লিড করছে। এবং ধরেন আমরা অনেক কিছুই জানি না, আমরা ডিগ্রি পর্যন্ত পড়ে যা কিছু জানি না ওরা ক্লাস 4-5 সাথে জানে, মানে এমন তাদের লেখাপড়ার স্ট্যান্ডার্ডটা এমন। কিন্তু সে কি একজন মানুষ হতে গেলে প্রপার যে মানবিক গুণাবলী থাকার দরকার, সেই জিনিসগুলো তো আমাদের পরবর্তী জেনারেশনে থাকছে না। হ্যাঁ, তো সে ধরেন আমি ছোটবেলায় যেরকম একদম আমাদের গ্রামের নদী ছিল গড়াই নদীর পাশে বটগাছ, সে বটগাছের তলে বসে রাখাল্লা বাঁশি বাজাতো, পাল তোলা নৌকায় যেত, ঘন্টার পর ঘন্টা সেখানে বসে থেকেছি। আপনি গাছ থেকে কখনো লাফ দিয়ে পানিতে পড়তেন? নদীতে গাছ থেকে লাফ দিয়ে প্রচুর, এগুলো তো আমাদের ছোটবেলার খুব ইজি হয়। এবং ওই সপ্তাহে একদিন হাট হতো নদীর পাশে, ছোট ছোট ছাউনি দিয়ে সপ্তাহে একদিন হাট হতো। সেখানে ওই খাগড়াই, আমাদের দেশে বলে খাগড়াই, তারপরে মুড়ি মুড়কি, প্লাস আমি দেখতাম আমার দাদা 3-4টা ইলিশ মাছ নিয়ে সপ্তাহে যেতে একদিন হাট হতো, দাদার সাথে চলে আসতাম। ইন্টারেস্টিংলি হচ্ছে মাছ রান্না হতো একটা, আর 3টা জাল দিয়ে রাখতো, মানে আমরা বলতাম জাল দেওয়া ইলিশ, শুধু হলুদ, ওটার ঝোলটা, হ্যাঁ হলুদ আর লবণ হাত মাখাইয়ে জাল দিয়ে রাখতো। পরের দিন সকালবেলা ওই জাল দেওয়া ইলিশের যে স্বাদ, অনেক, ও এখনো মনে হলেই যে আমার গায়ের লোম খারাপই হচ্ছে। আমরা তো কিছুটা জানি, আমরা তো ওদিককারই লোক, হ্যাঁ আমরা তো একই জায়গার লোক। তারপরে আমি রামদিয়ার মটকা, হ্যাঁ রামদিয়ার মটকা, কি যে সোনপাপড়ি, হালুয়া, সোনপাপড়ি, হ্যাঁ তারপরে কুলফি, এখন ইদানিং দেখছি কুষ্টিয়ার কুলফি সব ওই নামে চলে। হ্যাঁ, এবং আমি করেছি, আমাদের যে বিল বলে, বিলে ধান কাটতে গেছি, আমাদের যে কিষেন বলে, রাখাল বলে, ওদের ধান কেটেছি, ধান কেটে গরুর গাড়ি বোঝাই করে গরুর গাড়ি চালাতে চালাতে আসছে এরকম। আমি গড়াই নদীতে গোসল করছি, গড়াই নদীতে, হ্যাঁ গোসল করছি। তো ওই লাঙল চালিয়েছি, লাঙল চালাইতে গিয়ে গরুর পায়ে ওটা খুব টাফ, মনে হয় খুব সহজ, কিন্তু খুব টাফ, কিন্তু মই দিয়েছি। তো ছোটবেলার অনেক কিছুই। তারপরে যে সন্ধ্যার সময় আমাদের দেশে এরকম সন্ধ্যার সময় ধান কাটার পরে ওই ধানগুলো গরু দিয়ে মলন দিত, আমরা বলতাম মলন, গরুর চোখে ঠুসে দিয়ে ধান মলাইতে, তারপরে ধান বেরোতো, সেটা আবার কুলা দিয়ে ঝাড়তো, ঝেড়ে আবার দাড়ি পাল্লা দিয়ে মেপে মেপে রাখতো। এই যে কি সুন্দর দৃশ্য। এবং ওই ধান মলনের সময় মিনিমাম ওই আমাদের দাদা বাড়ির সমস্ত মানুষ, রাখাল্লা 30-40 জনের ব্যাপার, কিন্তু 30-40 জন রাত্রে একসাথে হ্যাজাক জ্বালিয়ে ধান মাপছি, গল্প করছি, কেউ হোকা খাচ্ছে, কথা বলছি। এই যে মানবিক সম্পর্কগুলো, সামাজিক যে সম্পর্কগুলো, সামাজিক আয়ন যে ব্যাপার, সেই জায়গা থেকে আমাদের বর্তমান জেনারেশন হাজার হাজার মাইল দূরে চলে এসছে। সেই জন্যে আমার লাগে যে এত গোল্ডেন সময় আমরা পুকুরে, মানে স্কুল থেকে ফিরে বইটা রেখে, কোনো রকম বইটা রেখে পুকুর করে এই ঝাপাঝাপি, বৃষ্টি আসলে তো ফুটবল নিয়ে, তো এইগুলো, এই যে প্রাকৃতিক
যে ব্যাপার, হ্যাঁ, প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক, মানুষের সাথে মানুষের সম্পর্ক, এগুলোই কিন্তু একজন মানুষকে মানবিক করে তোলে, বা সমাজ সম্পর্কে, মানুষ সম্পর্কে, দেশ সম্পর্কে যে ভালোবাসা তৈরির যে জায়গাটা, সেটা এভাবেই হয়। কিন্তু এখনকার জেনারেশন হচ্ছে ইন্ডিভিজুয়ালিজমের, একক, একদম একক। হ্যাঁ, সেই জায়গাগুলো আমাকে কষ্ট দেয়। ইভেন আমাদের এখনকার নাটকগুলো যদি আপনি দেখেন, আগে আমাদের নাটক ধর রঙের মানুষ বলেন, ভবের আট বলেন, যে এবং আপনি এটা ফিল করেন বলেই আপনার কাজগুলোই ওই প্রতিচ্ছবিটা ফুটে উঠেছিল। গ্রামীণ লাইফ, 91 পরিবার, গহরগাছি, হ্যাঁ, হাড় কিপটে, সাকিন সারিসুরি, এই সমস্ত নাটকগুলোতে কত বড় ক্যানভাসটা ছিল, কত বড়। গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন, তাদের পরিবার, সব কিছু মিলে যে ইন্টারাকশনটা সমাজে হয়, সেই জিনিসগুলো আমি কিন্তু চেষ্টা করেছি। এবং আমি জানতাম আপনার যে এই প্রত্যেকটা ক্যারেক্টার, মজার ক্যারেক্টার, এগুলো কি আপনি কি বাস্তব থেকে নেওয়া নাকি কল্পনা থেকে? আমার ছোটবেলার দেখা অনেক, মানে বিষয়টা হচ্ছে কি, আপনি এই কথা বলতে চাই যে একটা মফস্বল শহরে বা গ্রামে, এখন অতটা নাই, তখন প্রত্যেকটা মফস্বল শহরে বেশিরভাগ মানুষের মধ্যে একটা আলাদা ক্যারেক্টারিস্টিক ছিল, হ্যাঁ, মানে আলাদা চরিত্র মনে হতো, তাই না? মানে একটা গ্রামে বা একটা মফস্বল শহরে 30-40 জন মানুষকে আমরা আইডেন্টিফাই করতে পারতাম যে ও এরকম করে কথা বলে, নামও একজন আমরা দিয়ে রাখতাম এরকম, তাই না? কিন্তু এখনকার সময়ের সমস্ত মেয়েদের ছবি দেখলে একই রকম মনে হয়, ওই একই রকম একটু চুল কালার করা, একই রকম স্টাইল, ছবি তুলছে একই রকম। হ্যাঁ, কিন্তু আগেকার সময়, ইভেন আমি যদি টেলিভিশনের কথা ধরি, সুবর্ণা আপা ছিলেন একরকম, ডলি জোর স্বতন্ত্র ছিলেন আলাদা, সবাই কিন্তু স্বতন্ত্র ছিলেন। কবরী ম্যাডাম ছিলেন একরকম, শাবানা ম্যাডাম ছিলেন একরকম, ববিতা ছিলেন একরকম, সবারই কিন্তু আলাদা আলাদা। এই জন্য মানুষের ইন্টারেস্ট ফিল করতো, তাকে আলাদা করে। রাজ্জাক সাহেব একরকম করতেন, ফারুক ভাই একরকম করতেন, ওয়াসিম ছিলেন, আলমগীর ভাই ছিলেন, সোহেল রানা ছিলেন, সবাই কিন্তু আলাদা একটা চরিত্রের দাঁড় করাবেন। তো এখনকার কিন্তু এরকম নাই, সবই একই রকম মনে হয়। হ্যাঁ, তো এই যে বৈচিত্র্য, মানুষের মধ্যে যে বৈচিত্র্যতাময়, সেই জিনিসগুলো এই শহরের কালচারের জন্যে বা এই মেকানিক্যাল লাইফে ওই জিনিসগুলো আমরা খুব মিস করি। এবং আমরা খুব লাকি যে আপনার মাধ্যমে, হুমায়ুন আহমেদের মাধ্যমে আমরা সেই চরিত্রগুলো, সেই আবহগুলো, পরিবেশটা আমরা আপনার পর্দায় খুঁজে পাই, দেখি, আবেগে আপ্লুত হই, এবং বারবারে যে শুধু আমরা না, বাইরের দেশের মানুষও দেখে। আমি চাই যে আমি মনে করি যে একজন শিল্পীর দায়িত্ব হচ্ছে সেই যে সমাজকে সে ভালোবাসে, যে সমাজের মধ্যে সে বেড়ে উঠেছে বা বেড়ে উঠছে, সেই সমাজের চিত্রটা তার শিল্পকর্মে তুলে ধরা। এখন আমরা যে গ্রাম দেখেছি, যে শহর দেখেছি ছোটবেলায়, সেগুলো তো এখন নাই। দিন দিন একদম শেষ হতে অন্য একটা রূপ পাচ্ছে। তো আমি মনে করি যে আমার দায়িত্ব হচ্ছে আমাদের সেই সময়টা, আমাদের সুন্দর সময়টা আমার শিল্পকর্মে তুলে ধরবো, যাতে পরবর্তী জেনারেশন দেখবে যে এরকম ছিল, আরে বাংলাদেশে এরকম ছিল, এরকম দাদা বাড়ি, নানি বাড়ি, এরকম ভোরবেলা খেজুর গাছে উঠে রস খাওয়া, মুড়ি দিয়ে, হ্যাঁ, মুড়ি দিয়ে রস খাওয়া, সকালবেলা উঠে চা দিয়ে পায়েস খাওয়া, আবার ওই যে ছোলা হতো যে আমাদের, ছোলা যখন শুকনো পাকতো, ওই ছোলা নিয়ে এসে আমরা পোড়া দিয়ে সব গোল হয়ে খেতাম। এইটার ডিপ টিউবওয়েল, তো ওই ছোলা পোড়ার যে স্বাদ, এটা এখন 5 স্টারের ওই কোনো কিছু এটাতে পাওয়া যায়। মটরশুঁটি সেদ্ধ করে লবণ পানি দিয়ে। তো এই জন্য আমার কাছে মনে হয় যে আমরা একটা, আল্লাহর কাছে হাজার শুকর যে আমরা এমন একটা সময় জন্মগ্রহণ করেছিলাম, দ্যাট ওয়াজ গোল্ডেন টাইম। অবশ্যই। হ্যাঁ, যেরকম আমার তো 3 জেনারেশন, মানে আমার দাদা দাদিদের জীবন দেখেছি, আমার বাবা মার জীবন দেখেছি, আমি আমার পারিবারিক জীবন দেখছি, আমার সন্তানদেরকে দেখছি। এতগুলো জেনারেশনের যে চেঞ্জেস, এই চেঞ্জগুলো চোখের সামনে দেখছি, কখনো কখনো মানতে খুব কষ্ট হয়। হ্যাঁ, কি মানে কি ছিলাম, কি দেখছি,
কষ্ট হচ্ছে, কিন্তু তারপরে মেনে নিতে হচ্ছে। কিন্তু আপনার সময়ের বিপরীতে গিয়ে আপনি কাজ করছেন, দেখাচ্ছেন। বাট আমি আমি যেরকম আমি শহরের কোনো নাটক করেছি বলে মনে হয় না। আমি যদি 1000 নাটক করি, একটা বা দুটো নাটক করেছি, বাকি সবই কিন্তু গ্রাম। লাভলু ভাই, আমি একটু কাহিনী শাকিন শাইশুরি, যাদের মধ্যে সবগুলো চোর। আপনি এটার কোনো অস্তিত্ব আছে গ্রামের? না, বাংলাদেশে এরকম গ্রাম আছে, মানে চোরদের গ্রাম। ওটা আপনার মাথায় কিভাবে আসলো? ওটা মূলত বৃন্দাবন দাস ওটা রাইটার ছিল। রাইটার। তো বৃন্দাবন দাসের সাথে আমার অনেক নাটক আছে যেটা খুব পপুলার, যেমন হারকিপ্টে, শাকিন শাইশুরি, হ্যাঁ, সিঙ্গেল নাটক পাত্রী চাই, পত্র মিতালি, গরু চোর, কলেজ স্টুডেন্ট, অনেক নাটক আছে, সার্ভিস হোল্ডার। তো বৃন্দাবনের বাড়ি পাবনা আর আমার বাড়ি কুষ্টিয়া। তো আমাদের ওই বেল্টটা তো অলমোস্ট একই সয়েলের। আর বৃন্দাবনের ছোটবেলা থেকে গ্রামে ছিল, আমিও ছোটবেলায় গ্রামে ছিলাম। তো ওর যে নাটকের যে কমিটমেন্টের যে জায়গাটা, পলিটিক্যাল যে ব্যাকগ্রাউন্ড বৃন্দাবনের, আমারও সেম একই গ্রুপের। সো আমাদের চিন্তার, আমাদের ভাবনার অনেক মিল। এবং ক্যারেক্টারগুলো বৃন্দাবনের নাটকের একটা স্ক্রিপ্ট পেলে, মানে শুধু স্ক্রিপ্ট দেখেই আমি বুঝে যাই এই ক্যারেক্টার অমুক লাগবে, এই ক্যারেক্টার এরকম করবে, সেই ক্যারেক্টার ওইভাবে কথা বলবে। এটা খুব মানে সিংটা। এবং আপনার জন্য আরেকটা প্লাস পয়েন্ট ছিল যে ওইখানকার যারা যারা ক্যারেক্টার কাজ করবে সব ওদের পাওয়া গেছে। চঞ্চল ভাই, খুশি ভাই, খুশি আপা, বৃন্দাবন নিজেও। সো এইটা একটা বড় ব্যাপার ছিল। ইভেন যখন আমি মাসুম রেজার সাথে কাজ করতাম বৃন্দাবনের আগে, কুষ্টিয়ার এই যে রঙের মানুষ ভাবে, তখনও কিন্তু এই চঞ্চল, মোশাররফ করিম, মাখুম হাসান, হ্যাঁ, প্রাণ রায়, সমু চৌধুরী, তানিয়া আহমেদ, হ্যাঁ, বন্যা মির্জা, তারপরে আমাদের এখনকার নায়িকা যে ববি, হ্যাঁ, সবকিছু মিলিয়ে একটা ভিউজ কাস্টিং ছিল। এবং আমার মনে আছে যখন রঙের মানুষ করি, জলিয়াপা, রহমতদা, বৃষ্টি আসলো শুটিং টুটিং ফেলে দিয়ে সবাই বৃষ্টিতে ভিজতেছি, টানিয়ে সব। এবং বললো যে, আমরা বললাম যে ঠিক আছে, এখন শুধু বৃষ্টিতে ভিজলে তো হবে না, ফুটবল খেলবো। কোথাপাড়ায় বিশাল মাঠ ছিল, একদম সবাই আমাদের টেকনিক্যাল ক্রুজ যারা আছে সবাই মিলে বৃষ্টির মধ্যে আমরা খেলা শুরু করতাম। এবং প্রত্যেক দিন বিকালবেলা 1 ঘন্টা খেলার জন্য রেস্ট হতো, 1 ঘন্টা মাস্ট। হ্যাঁ, এবং সেখানে ফরিদি ভাই ওই ঢাকা থেকে সে ক্রিকেট সেট কিনে নিয়ে গেছে। এটিএম ভাই এই বছর লুঙ্গি পরে সে ব্যাট করতেছে। হ্যাঁ, এটা আমাদের একদম রেগুলার একটা ইয়ে ছিল যে 1 ঘন্টা আমরা ফুটবল সিজনে ফুটবল খেলতাম, ক্রিকেটের সিজনে ক্রিকেট, ব্যাডমিন্টনের সময় ব্যাডমিন্টন। এটা আমার সাথে যারা কাজ করেছে তারা সবাই জানে যে লাভলু ভাই খাওয়ার পরে 1 ঘন্টা ঘুমানোর রেস্ট দিবে, আর বিকেলবেলা খেলবে, এবং রাত 10টার পরে কোনো শুটিং নেই। এভাবেই কাজ করে, যে কারণে শিল্পীরাও অনেক শান্তি পেত। এখন তো শুটিং হয় রাত 2টা, 3টা, 4টা পর্যন্ত শুটিং হয়। আমি এখনো কল্পনা করতে পারি না রাত 10টার পরে। এবং এটা আমি জানি যে অভিযোগ আছে যে অনেকে পরে আসে, নায়ক নায়িকা দেরি করে আসে, শুটিং সেটে দেরি করে আসে। এখন একজন নায়ক যদি তাকে আজকে রাত 3টা পর্যন্ত, একজন পারফর্মারকে যদি 3টা পর্যন্ত অভিনয় করতে, পরের দিন সকালবেলা তো সেটে যেতে পারবে না। এবং পৃথিবীর কোথাও তো এরকম হয় না। টাইম একটা শিফটেড ব্যাপার থাকে। হ্যাঁ, স্পেশালি হয়তো ঠিক আছে একটা রাতের গল্প বা একটা নাটকের একটা সমস্যা হচ্ছে যে আজকে হয়তো একটু ওভারনাইট করতে হবে, সেটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু রেগুলার ওভারনাইট করা, তাহলে এতগুলো সংগঠন একটা কমিটমেন্ট ছিল, এগুলো কি তাহলে আমরা চেষ্টা করেছি, কিছুদিন সেটা মেনেছে। এখন অনেকে দোষ দেয় যে প্রপারলি স্ক্রিপ্ট পেতে দেরি হয়েছে, কিংবা বলে যে ওই আর্টিস্ট আসতে দেরি করেছে। হ্যাঁ, মানে একে অপরের দোষ দিচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে, দোষ দিতে ক্ষতি তো আমাদেরই হচ্ছে, কারণ আমরা তো সারা জীবন এই কাজটা নিয়েই থাকবো। তো এই কাজটা এমনই গুরুত্বপূর্ণ কাজ, আমাকে শারীরিকভাবে, মানসিকভাবে সুস্থ থাকতে হবে। সুস্থ না থাকলে তো শিল্প চর্চা করা যায়, পর্দায় আপনার চেহারাটাও তো চোখে পড়বে। তো সেই জন্যে আমাদের নিজেদের সাথেই একটা সিস্টেম করা উচিত যে ঠিক আছে, সকাল 10টার সময় ক্যামেরা ওপেন হবে, রাত 10টায় ক্যামেরা অফ। দ্যাট ইজ এনাফ টাইম। এর মানে সব কিছু যদি প্ল্যান করা থাকে, আগের থেকে যদি পেপার ওয়ার্ক করা থাকে, এবং সবাই যদি কোঅপারেট করে, এর বেশি শুটিং করা লাগে না। এবং আরেকটা বিষয় হচ্ছে, এখনকার সময় বাজেট বাড়ছে, এবং যারা 3-4জন আর্টিস্ট কাজ করে, তার ভিতরে মেইন আর্টিস্ট যে সে মানে 4 ভাগের 3 ভাগ সে টাকা নিয়ে চলে যায়, এবং টাকাও কিন্তু অনেক নেয়। এবং তারা বলে কি, একটা একক নাটক 2 দিনের জায়গায় 5 দিন লাগাই দেয়, 5 দিনের সাথে কাজ করবো না। এই যে এই সমস্যাগুলো হচ্ছে, এটা কি? এটা খুবই আমার কাছে
আপনি খুঁজে পাচ্ছেন না আপনার কাজ, দেখেন আপনার কাজ, কিন্তু আপনি কিন্তু আর্টিস্ট খুঁজে পাচ্ছেন না। আর্টিস্ট খুঁজে পাচ্ছি না, যেটা হচ্ছে এটার খারাপ দিক। মানে এখন আমার কথা হচ্ছে যে একজন শিল্পী তার জনপ্রিয়তার কারণে, দর্শক চাহিদার কারণে অবশ্যই তার যে প্রাপ্য সম্মানই যেটা, সেটা সে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট চাইতেই পারে, পেতেই পারে। কখন এটা যদি বাণিজ্য হয়, এখন আমাদের নাটক বেসিক্যালি তো শিল্প মাধ্যম, পরে বাণিজ্য, কিন্তু এখন নাটকটা হয়ে গেছে পুরোটাই বাণিজ্য। তো বাণিজ্য যখন হয় তখন তো বাণিজ্যিক হিসাব করতে হয় যে আমাকে দিয়ে আপনি একটা নাটক, টেলিভিশন নাটকের বাজেট হচ্ছে 4 লাখ টাকা, 3 থেকে শুরু হয়, বা নর্মালি 2.5 লাখ টাকা, ঈদের সময় 3 থেকে শুরু হয়, 4 লাখ, ম্যাক্সিমাম হচ্ছে 5 লাখ টাকা, ম্যাক্সিমাম স্পেশাল ক্যাটাগরির ডিরেক্টর এবং আর্টিস্ট থাকে। আমি তো জানি 12 লাখ 15 লাখ টাকা। পরে যে টেলিভিশনের কথা বলি, হয়রাজ ইউটিউবের যে নাটক যারা করছে তাদের বাজেট থেকে 12 থেকে শুরু হয়, 12 থেকে 15 লাখ 20 লাখ টাকা, অনেক টাকা এই একই নাটক। আচ্ছা, তাহলে কিভাবে বাড়ছে? কারণ ওখানে যারা অভিনয় করছেন, যে কারণে শুরুতে বলছিলাম যে আমাদের অনেক টেলিভিশন থেকে তৈরি হওয়া অনেক জনপ্রিয় শিল্পী তারা টেলিভিশন নাটকে শিডিউল দেয় না, কারণ এখানে পেমেন্ট কম, ইউটিউবে পেমেন্ট বেশি। তো একজন শিল্পী এমন, আমাদের দেশে এমনও হয়েছে যখন পার ডে কেউ 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকার উপরে নাই তো একজন শিল্পী। তো এখন একজন শিল্পী যারা 2 লাখ টাকা নেয় বা 1.5 লক্ষ টাকা নেয়, তারা মাসের 30 দিনের মধ্যে 40 দিন কাজ করে। 30 দিনের শিডিউলে 40 দিন কাজ করে, এখান থেকে ওখানে এত ব্যস্ততা। একজন শিল্পী সে মান্থলি কমপক্ষে 50 থেকে 60 লক্ষ টাকা ইনকাম করছে। এই 50 থেকে 60 লক্ষ টাকা ইনকাম করার মানুষ কজন? হাতে গোনা, ছেলে মেয়ে মিলে খুব বেশি হলে 7-8 জন। আর বাকি যারা অভিনেতা অভিনেত্রী আছে তাদের ভাগ্যে কি হচ্ছে? কিন্তু নাটক তো সবাইকে নিয়েই, কিন্তু নাটক তো একজন বা দুজন প্রধান চরিত্রে সে যদি একটা নাটকের বাজারের মানে 80% 70% নিয়ে যায়, তাহলে বাকি এখানে থাকে ক্যামেরাম্যান আছে, রাইটার আছে, ডিরেক্টর আছে, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর আছে, মেকআপ আছে, লাইটের লোক আছে, ট্রান্সপোর্টেশন আছে, ফুড আছে, এডিটিং আছে, মিউজিক ডাইরেক্টর আছে। এরা কি করবে? এদের করতে কি টাকা বাকি রাখে পরে? তো দিস ইজ দ্য এই সিস্টেমটা। তো এই সিস্টেমটার ব্যাপারটা শুধু আমি একলা ভাবলে হবে না, সবাইকেই ভাবতে হবে। যিনি তার পপুলারিটির কারণে এই যে পার ডে 1.5 লক্ষ বা 2 লক্ষ টাকা নিচ্ছেন, ওনার একটু ভাবা দরকার যে আমি একলা 2 লাখ টাকা নিচ্ছি, আমার কোয়ার্টিস্ট যারা আছে, আমার একজন এডি, আমার লাইটের লোক, মেকআপের লোক, সেই বাচ্চারই তো সংসার চালাতে পারতেছে না। আরেকটা প্রশ্ন, তারা কি নিজেকে জিজ্ঞেস করে যে আমি যেটা কাজ করলাম আমি কি হালালভাবে আমার সঠিক এফোর্টটা দিতে পারছি? এই বিষয়টা কিন্তু ভাবা উচিত না। একটা মানুষ ধরা যাক টেলিভিশন নাটকের বাজেট সর্বোচ্চ 5 লাখ টাকা, সেখানে একজন শিল্পী সে যদি একটা নাটক করতে যদি 2 লাখ টাকায় নেয়, দুজন যদি 3.5 লাখ টাকা নিয়ে নেয়, আর বাকি থেকে 1.5 লাখ টাকা, এই 1.5 লাখ টাকা দিয়ে এত লোকজনের পেমেন্ট মিলে কি হতে পারে, সেইটা যখন একজন শিল্পী বা অভিনেতাদের না ভাবে, সে তো অন্য কিছু ভাববে না। সে চিন্তা করছে ঠিক আছে, এখন আমার কথা বলে জানা গেছে ভাই এখন আমার মার্কেট আছে, সুতরাং আমি এখন কামাই নিচ্ছি। একজন শিল্পীর মুখে তো এটা বানায় না। কামানোর কি একজন শিল্পী তার মৃত্যুর আগ পর্যন্ত শিল্পী, মৃত্যুর আগ পর্যন্ত মানুষ তাকে পছন্দ করতে হবে, মৃত্যুর আগ পর্যন্ত তাকে ভালো কাজ করে যেতে হবে, তাই তো? শিল্পী তো তাই, আমাদের তো অবসর নেই, আমাদের তো পেনশন নেই, বা আমাদের ঝড় বৃষ্টি শুক্র শনিবার কোনো কিছুই নেই। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে ওই যে ইন্ডিভিজুয়ালিজমের কথা বলছিলাম, ইন্ডিভিজুয়ালিজম, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, মানে আমি একলা ভালো থাকলেই ঠিক আছে, আমি ভালো, অন্য কে ভালো আছে কি না আছে, কে কি করছে আমার দেখার বিষয়। এবং আমার শোতে আমি নাম বলবো না, অনেকে আসছে যারা ধরুন পারিশ্রমিক নিয়ে টালবাহানা করে। কেন করে? এই 2-3 জনে দেওয়ার পরে বাকিগুলোর অ্যাসিস্ট্যান্ট, আপনি যেটা বললেন বাকিগুলো বাকি রাখে, মানে ফোন ধরে না, ঠিকও দেয় না, আবার কাজ হলে আবার দেবে, এই যে টালবাহানা করে, তাহলে এটা কি ইন্ডাস্ট্রির ক্ষতি হচ্ছে না? মানে আলটিমেটলি তো সুষ্ঠু পরিবেশটা নাই, সুষ্ঠু শৃঙ্খলাটা নাই। এই যে রাত 2টা-3টা পর্যন্ত শুটিং করে, 4টা পর্যন্ত শুটিং করে, এটা তো স্বাভাবিক বিষয় নয় বিষয়টা, তাই না? তারপরে অনেক ক্যারেক্টার আর্টিস্ট আছে যারা ঘর ভাড়া দিতে পারে না। অনেক ক্যারেক্টার আর্টিস্ট আছে যাদের অসুস্থ হলে তাদের চিকিৎসার উপায় নেই। তো এই বেসিক্যালি সব কিছু মিলিয়ে আমাদের শুধু নাটকের কথা বললেও ভুল হবে। এটা হচ্ছে আমাদের
সব সব ক্ষেত্রে সমাজের সব সব ক্ষেত্রেই যন্ত্র কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু এরকম, শুধু যে নাটকের ক্ষেত্রে এরকম সিস্টেমটা এরকম ব্যাপারটা নয়, পুরো বাংলাদেশের সবকিছুতেই যে পাচ্ছে তো পাচ্ছে, যে বড় লোক তো চূড়ান্ত বড় লোক, আর যে পাচ্ছে না তো সে পাচ্ছে না, গরিব থেকে গরিব হচ্ছে। হ্যাঁ, তারপরে কোথাও মানে একটা সিস্টেম, মানে এই যে ট্রাফিক সিস্টেমের কথা যদি বলি, হ্যাঁ, একটা বলে যে একটা দেশের ট্রাফিক সিস্টেম দেখলে বোঝা যায় সেই দেশের টোটাল সিস্টেমটা কেমন আছে। তো ট্রাফিক সিস্টেমটা কি, মানে ট্রাফিক সিস্টেম দেখেন, জ্যাম এক জায়গাতে দেখলে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগে। তো মানে আমি জানি না যে সব কিছু মিলিয়ে আমরা এমন একটা সময়ে বসবাস করছি, একটা আনসার্টেনিটির জায়গায়, বিশেষ করে এই যে মানে যারা ধরেন আমাদের টেলিভিশন সেক্টরে যদি বলি, সিনিয়র আর্টিস্ট যারা যাদের 30 বছর 40 বছর ধরে এই মিডিয়াতে কাজ করছে, রাইটার হিসেবে, অভিনেতা হিসেবে, হ্যাঁ, তাদের একটা গোল্ডেন সময় তারা পার করেছে। তাদের অবদান আছে এই ইন্ডাস্ট্রির জন্য, অবদান আছে, একদম অবদান, সিরিয়াস অবদান আছে। সেই সমস্ত মানুষদের এখন কাজের অভাব, মূল্যায়ন নেই, তাদের মূল্যায়ন নেই। হ্যাঁ, তারা অনেক মানসিক কষ্টে আছে, তাদেরকে কাজ দেওয়া হচ্ছে না। একটা নাটকে পরিবার নাই, হ্যাঁ, সিনিয়র আর্টিস্টদের। এবং আমি জানি এত 30-40 বছর ধরে কাজ করার পর তার ভিতরে কিন্তু ইচ্ছা হয় সিচুয়েশনে না গেলে এবার তার খারাপ লাগে, বাসায় হ্যাঁ, সে একা একা ফিল করে, বসে থাকতে পারছে না, কষ্ট লাগছে। এই সব কিছু মিলিয়ে অবস্থাটা আমার কাছে খুব একটা, এই সময়ের খুব একটা সুখকর মনে হয় না। যদিও এখন আমি বলবো, যদি বলা যায় যে এখন কি ভালো কাজ হচ্ছে না, অবশ্যই ভালো কাজ হচ্ছে। সেই ভালো কাজগুলো ওটিটি প্ল্যাটফর্ম হওয়া, ওটিটি মানে কি ভালো কাজ না, ওটিটি প্ল্যাটফর্ম হওয়াতে ডিফারেন্ট গল্প বলার সুযোগ এসছে, যেটা টেলিভিশনে হয় না। টেলিভিশনের এক ধরনের তো বাইন্ডিংস থাকে যে অনেক কিছু দেখানো যায় না, যেহেতু ফ্যামিলি মিডিয়া। সেক্ষেত্রে ওটিটি আসার ফলে হয়েছে কি, ওইখানে একটা ডিফারেন্ট টাইপের গল্প বলার সুযোগ পাওয়া যাচ্ছে। কিন্তু সেইখানে আমার গত 3 বছরের অভিজ্ঞতায় যেটা বলে যে ওটিটি প্ল্যাটফর্ম মানে ডার্ক স্টোরি, ক্রাইম, খুন খারাপি, স্ল্যাং, পারিবারিক গল্পের কোনো স্ল্যাং ইউজ করছে। ওটা মানে তাদের কথা হচ্ছে, ভাই এটা তো সবার জন্য না, এটা তো সাবস্ক্রাইব করে যে পার্সোনালি দেখতে। আপনি নির্মাতা হিসেবে এটা কি ফেস করেন? ওটিটিতে আপনার যেহেতু কাজ দেখি না, আপনি কি ফেস করেন? না, আমাদের তো আমি ওটিটির সমস্ত কাজই দেখি, মানে বাংলাদেশের গুলো দেখি, ইন্ডিয়ান গুলো দেখি, ভালো লাগে। একদিক দিয়ে দুর্দান্ত কিছু কন্টেন্ট করছে মেকার, তার ক্রিয়েটিভিটি দেখাচ্ছে, পারফর্মার দুর্দান্ত পারফরমেন্স করতেছে, সব কিছুরই ডিফারেন্ট। আমি কেন করতে পারি না? তো সেই যে আমাদের ওই যে বললাম না যে আমার তো বয়স হয়েছে, সুতরাং এই জায়গাটায় আমাদের এন্ট্রি নাই। মানে আপনারা তো এই সময়ের সাথে চলছেন, এই সময় কিন্তু আমার এন্ট্রি নাই। আমি ট্রাই করেছি, আমার এন্ট্রি নেই। আপনি তার মনে করেন সিন্ডিকেট সব জায়গায় আছে? হ্যাঁ, অবশ্যই। এটা একদম হাতে গোনা কয়েকজন মানুষ ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছে, ঘুরে ঘুরে সারা বছর এই করতেছে। এবং টিভি মিডিয়া আপনি বলেন 7-8 জন আছে, হ্যাঁ, ওটিটিতে তাই হচ্ছে। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। হ্যাঁ, তাহলে আমি অনেক দিন ধরে ওটিটিতে কাজ করার জন্য স্ক্রিপ্টও রেডি করেছি, কিন্তু কোনো না কোনোভাবে কোনো না কারণে হয় না। কেন হয় না আমি জানি না, হচ্ছে না। আসেন ইউটিউবে, এখন টেলিভিশনে যত নাটক হয় তার থেকে 10 গুণ বেশি নাটক হয় ইউটিউবে। সেই ইউটিউবের নাটকের বিষয়বস্তু কি, সেই ইউটিউবের নাটকের এখন যে নাম হয়, নাম, পোস্টার, এই নাম এবং পোস্টার দেখলেই তো আপনার মনে হবে এটা কি, মানে এটা বাণিজ্যিকীকরণের কারণে এই যে অ্যাট্রাকটিভ দর্শক ধরার জন্য এমন নাম দেওয়া হয়, কি বইয়ের বয়স অল্প, এটাকে বলো, মানে এমন পিকুলিয়ার সমস্ত নাম দিচ্ছে, নাম দিয়ে ওটিটি ইউটিউবে নাটক চালাচ্ছে। এবং সংলাপ, আপনার সংলাপগুলো মুখস্থ ছিল, আর এখনকার সংলাপগুলো মানে এখন তো রাইটারই নেই, মুখেও যা ইচ্ছা বলে দিচ্ছে। আমি একটা কথা বলতে চাই যে একজন রাইটার একটা নাটকে ধরা যাক 20টা সিকোয়েন্স, এই 20টা সিকোয়েন্স তাকে লিখতে, সংলাপের পর সংলাপ সাজাতে, দৃশ্যের পর দৃশ্য সাজাতে অনেক ভাবতে হয়, অনেক ক্যালকুলেশন করতে হয়, অনেক লজিক্যাল জায়গায় যেতে হয়, দর্শকের কথা মাথায় রাখতে হয়, শিল্পের কথা মাথায় রাখতে হয়। এইভাবে একটি নাটক হয় না। এখনকার বেশিরভাগ নাটকের স্ক্রিপ্ট নেই,
রাতে হয় আবার, এক রাতেই হয়ে যায়, এক রাতে হয়ে যাচ্ছে, মুখে মুখে বলতে যে সিচুয়েশনটাই আপনি ভাই 2 মিনিটের ফুটেজ দেন বা 3 মিনিটের ফুটেজ দেন, বলে যান। আমরা রেগুলার যে কথাগুলো বলি এটা তো সংলাপ হতে পারে না, এটা তো শিল্প। শিল্প আর বাস্তব জীবন তো এক হতে পারে না। বাস্তব থেকে শিল্পে, আমরা বাস্তব জীবন থেকে শিল্পে নিয়ে আসে, কিন্তু পুরোটা উঠাই দিলে তো শিল্প হয় না। এই অনেক কিছু বিষয় আছে যেগুলো ইউটিউবে আমি আজ পর্যন্ত কোনো ইউটিউবের জন্য কোনো কাজ করিনি। মানে এরা যারা করে, ইউটিউবের যারা কাজ করে, তারা দেখা যাচ্ছে একজন ডিরেক্টর বা রাইটার, পারফর্মাররা মাসে 10টা-15টা নাটক করতেছে ইউটিউবের জন্য। অনেক চ্যানেল আছে এগুলো করতেছে, ইউটিউবের চ্যানেল মেনলি। হয়রাজ আমি সেখানে যেতে পারি না বা তাদেরকে চিনিও না বা তারা আমাকে নিবেও না, কারণ আমি তো ওই ধরনের সংলাপ আর ওই ধরনের গল্প নিয়ে তো আমি নাটক বানাবো না।